বাংলাদেশের চলচ্চিত্র যা দিয়েছে বাংলাদেশের সাহিত্য তা দেয় নাই। স্বাধীনতা অর্জন করার ক্ষেত্রে যে জনমত সৃষ্টি করেছি, যে সংস্কৃতি সৃষ্টি করেছি, এটা একটা মিডিয়ার মাধ্যমে করেছি, স্ট্র্যাটেজিক ওয়ার। এই বইটা তো আসলে আপনারা বুঝতে পেরেছেন যে এটা একটা অ্যানথ্রোপোলজিক্যাল স্টাডি, এটা একটা নৃতাত্ত্বিক দৃষ্টিভঙ্গিতে লেখা হয়েছে। আধুনিক পৃথিবীতে এই অ্যানথ্রোপোলজিক্যাল স্টাডির যে রুলস রেগুলেশন সেগুলাকে আর মানে না, এগুলা একটা আলাপচারিতার ভঙ্গিতে থাকে এবং এইসব বইতে এই ধারণায় এই রিসার্চের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা কিছুটা ইনস্টিটিউশনালাইজ, যে রিসার্চ ওয়ার্কগুলো থাকে সেগুলো থাকে, একই সঙ্গে তার সঙ্গে চারপাশের যে জনগণ, যে সোসাইটি, যে সংস্কৃতি, সেগুলোর সাথে যে ইন্টারাকশন হয়, সেই ইন্টারাকশনগুলোকে ধারণ করে একটা পর্যবেক্ষণ নিয়ে আসা হয়। এইটা হলো এই অ্যানথ্রোপোলজিক্যাল স্টাডির একটা সূত্র। তো জেনারেলি আমি এইটাকে এই অ্যানথ্রোপোলজিক্যাল স্টাডির একটা ওয়ার্ক হিসাবে একটা এক্সপেরিমেন্ট করার জন্য আমি এটা করেছি। আর আমি চলচ্চিত্রের সাথে জড়িত মানে কি, আমরা যখন শিল্প সাহিত্য সংস্কৃতিতে আমাদের এখানে পদার্পণ ঘটেছিল ঢাকা শহরে, তখন থেকেই আমরা এই সিনেপল ফিল্ম সোসাইটি করেছিলাম এবং আমাদের একটা বড় ইচ্ছা ছিল যে আমরা চলচ্চিত্রে জড়িত হব, হ্যান করব ত্যান করব, কিন্তু সেটা কিছুই হয়নি। এটা ব্যক্তিগতভাবে আমারই নিজের দুর্বলতা, অসাফল্য, ব্যর্থতা যে আমি চলচ্চিত্র জগতের সাথে জড়িত হতে পারিনি। আমি লেখার দিকে চলে গিয়েছিলাম, তারপরে লেখা থেকেও আমি বিরতি নিয়ে আমি আমার অন্য জায়গায় চলে গিয়েছিলাম। কিন্তু চলচ্চিত্র জগৎটা যে আমাকে কতটা টানতো, আমরা যে কিভাবে এই চলচ্চিত্রের সাথে জড়িত হয়েছিলাম আমাদের সেই সিনেপল ফিল্ম সোসাইটিতে, আমরা এই আলেয়াসা ফ্রান্সেস আমাদেরকে ছবি দেখাতো। আমরা তো আর তখন এখনকার মতন ইন্টারনেটের জগতে ছিলাম না, আর এই আমাদের অ্যাক্সেসিবিলিটিও ছিল না আমার চলচ্চিত্র দেখার। আমরা চলচ্চিত্র দেখতাম, দূতাবাসগুলো আমাদেরকে একটা সুযোগ করে দিতেন যে তাদের যে সংস্কৃতি বিভাগ ছিল, সংস্কৃতি বিভাগ থেকে একটা দুটো ছবি আমাদেরকে দেখতে দিত। তা আমরা ঘুরে ফিরে ইউরোপিয়ান ছবিগুলো আলেয়াসা ফ্রান্সেসে দেখাতো, আর ওই গোয়েথ ইনস্টিটিউটে ওখানে দেখাতে হতো, আর ব্রিটিশ কাউন্সিলে দেখাতো। আর এইসব দেখানোর জন্য আমাদের যে খসরু ভাইয়ের যে চলচ্চিত্র আন্দোলন, এই চলচ্চিত্র আন্দোলনের সুবাদে আমরা ঘুরতাম, দেখতাম। তা আমি তো তখন এই তাদের সাথে চলাফেরা করব, এটা করব, এই সূত্র ধরে আমাদের শান্তিবাগে যে সিনেপল ফিল্ম সোসাইটিটা তৈরি হয়েছিল, এই গ্রুপটার সাথে আমি জড়িত হলাম। এই গ্রুপটার সাথে জড়িত হওয়ার পরে দেখেন, আমরা তখন এই চলচ্চিত্রগুলো দেখার জন্য লোক খুঁজে পেতাম না। অনেক কষ্ট করে খুঁজে খুঁজে ডাক দিয়ে তাদেরকে ডেকে নিয়ে আসা হতো। ফারুক ভাই ছিলেন, অনুপম হায়াতকে উনি কিন্তু ওই ফারুক ভাই জড়িত করেছিলেন এবং এই সেখানে গিয়ে তার সাথে আমার পরিচয় হয়। আমি তখন দেখলাম যে ওখানে আরও কয়েকজন আছেন, খালেদ হায়দার, তারপরে আরও কয়েকজন আছেন। তো এইভাবে সূত্র ধরে আমরা চলচ্চিত্র আন্দোলনের সাথে জড়িত হলাম। তখনকার কালে যেসব ছবি দেখতাম, এই সব ছবি দেখে এই হেঁটে হেঁটে, আমরা তো তখন পাবলিক ট্রান্সপোর্টও ব্যবহার করতাম না, আমরা এত হাঁটাহাঁটি করতাম যে সেই ঢাকা ইউনিভার্সিটি থেকে হেঁটে হেঁটে এখানে আসতাম। তারপরে এখান থেকে হয়তো 2 ঘন্টা 2.5 ঘন্টার চলচ্চিত্র দেখে আবার হাঁটতে হাঁটতে সেই মালিবাগ টালিবাগ মগবাজার এইসব জায়গায় হেঁটেই সারা দিন যেতাম। এই যে হেঁটে যেতাম, পিছনে ফিরে যেতাম, এই সারাক্ষণ কিন্তু আমরা তখন ওই চলচ্চিত্রগুলো যেটা দেখেছি সেগুলোকে বিভিন্নভাবে বিশ্লেষণ করার চেষ্টা করতাম। এবং আমাদের একটা পত্রিকা ছিল, চলচ্চিত্র নামে একটা পত্রিকা ছিল। ওই চলচ্চিত্র পত্রিকার সম্পাদনা মণ্ডলীর সদস্য ছিলেন অনুপম হায়াত, খালেদ হায়দার, তারা। তো ওনারা তো অফিস করতেন আর আমি ছিলাম ছাত্র। তা আমার দায়িত্ব ছিল এই পত্রিকাটাকে সাংগঠনিকভাবে দেখাশোনা করার। সেই সূত্রেও আমাকে বিভিন্ন চলচ্চিত্র পড়তে হতো। তো এটা গেল একটা সাংগঠনিক দিক, যে যার ভিত্তিতে আমি চলচ্চিত্রের এই বিষয়গুলোকে, চলচ্চিত্র ব্যাখ্যা করার পদ্ধতিগুলো সম্পর্কে জেনেছি। নাহলে আপনারা বলতে পারেন যে আমি এই বাইরে থেকে এসে চলচ্চিত্র সম্পর্কে কেন আলোচনা করছি, আমি বহিরাগত না। তো আমার প্রতি তো আপনাদের একটা অভক্তি আসতেই পারে যে কেন আমি এসব করতে যাচ্ছি। সেটার সূত্রটা আমি এখানে বললাম যে আমি একসময় চলচ্চিত্র আন্দোলনের সাথে জড়িত ছিলাম এবং সেই সূত্রে চলচ্চিত্রকে জানতে পারছি। তা আমার যেটা ধারণা সেটা হচ্ছে যে বাংলাদেশের চলচ্চিত্র যা দিয়েছে বাংলাদেশের সাহিত্য তা দেয় নাই। বাংলাদেশের সাহিত্য আমাদের দেশের সংস্কৃতিকে তৈরি করতে পারে নাই। আমাদের দেশের সংস্কৃতিতে বাংলাদেশের সাহিত্যের অবদান খুব সামান্য।
নীরজ চৌধুরী যদিও বলেছেন, সেটা বাঙালির ইতিহাসের প্রসঙ্গে বলেছেন যে বাংলা সাহিত্য বাঙালি মাকে দিয়েছে, বাঙালির মা বাংলাদেশের জাতি সৃষ্টি করেছে। এটা নীরজ চৌধুরী বলেছেন, দ্যাটস অল রাইট, এটা হতে পারে, কিন্তু সেটা বাংলাদেশের জন্য পড়বে না। আমাদের যে বাংলাদেশ, এটা পূর্ববঙ্গের দেশ। পূর্ববঙ্গের থেকে যে আমরা আজকে বাংলাদেশটা তৈরি করেছি, এই যে জাতি, এই যে নৃতাত্ত্বিকভাবে দেখা যে জনগোষ্ঠী, এই জাতিতে আমরা যে প্রক্রিয়া দিয়ে স্বাধীনতা অর্জন করেছি এবং এই স্বাধীনতা অর্জন করার ক্ষেত্রে যে জনমত সৃষ্টি করেছি, যে সংস্কৃতি সৃষ্টি করেছি, এটা একটা মিডিয়ার মাধ্যমে করেছি, স্ট্র্যাটেজিক ওয়ার। আমাদের মুক্তিযুদ্ধের উপরে ভালো সাহিত্য নাই, এটা স্বীকার করতে করবো না। হয়তো আপনারা যারা সাহিত্য করেন আমাকে হয়তো বলবেন যে আমাদের এত মুক্তিযুদ্ধের উপরে এত ভালো ভালো সাহিত্য আছে, আপনি কি বলবেন? বাংলাদেশের মুক্তিযুদ্ধ বাংলাদেশের সাহিত্যে আসেই নাই। কারণ কি? কারণ হলো বাঙালি তো বাংলাদেশের স্বাধীনতাটা অর্জন হয়েছে, এই স্বাধীনতাটা আমাদের যে সম্মুখ যুদ্ধ, এই সম্মুখ যুদ্ধে আমাদের অংশগ্রহণ 9 মাসের মধ্যে আর কতটুকু হয়েছে? কিন্তু আমরা তাহলে স্বাধীনতাটা অর্জন করলাম কি করে? আমরা একটা স্ট্র্যাটেজিক ওয়ারে জয়লাভ করেছি। একটা স্ট্র্যাটেজিক কারণে আমরা একটা স্ট্র্যাটেজিক যুদ্ধ তৈরি করেছিলাম। এই স্ট্র্যাটেজিক যুদ্ধের মাধ্যমে পূর্ব পাকিস্তান তৈরি করেছিলাম। এই স্ট্র্যাটেজিক কারণে আমরা পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশে এসেছি। তো এই বাংলাদেশে স্বাধীন হয়েছে 9 মাসে। এখানে যে স্ট্র্যাটেজিটা হয়েছিল, সেই স্ট্র্যাটেজির পিছনে এই মিডিয়া হিসাবে কাজ করেছে আমাদের চলচ্চিত্র। এই কথাটা আমি এখানে বলেছি, যেটা আমার ভাইরা বোনরা বারবার করে ইঙ্গিত করেও এখানে বলেছেন যে আমাদের চলচ্চিত্র সেখানে তো বিশাল ভূমিকা রাখছে, কিন্তু সেটা সাহিত্য না, সেটা সাহিত্য সে ভূমিকা রাখেনি, চলচ্চিত্র সে ভূমিকাটা রেখেছে। এখন এই চলচ্চিত্রের যে ভূমিকাটা রেখেছে, সেই চলচ্চিত্রের ভূমিকাটা কিভাবে রেখেছে সেটার ব্যাখ্যাটা হয় নাই। সেই ব্যাখ্যাটা দেওয়ার আমি চেষ্টা করেছিলাম। আমার ছোটকালে, আমরা যখন বাল্যকালে, আমাদের যখন বাল্যকালে ছিল, আমাদের মারা চলচ্চিত্র দেখতেন কিভাবে, আমাদের মায়েদের কাছে চলচ্চিত্র কিভাবে এসেছে, আমাদের মারা কিন্তু যে চলচ্চিত্রটাকে যেভাবে দেখেছেন, সে দেখতে গিয়েছেন, সেটাই ছিল একটা এই স্ট্র্যাটেজিক যুদ্ধের একটা অংশ। আমি আমার 3টা মায়ের কথা বলি। আমাদের বন্ধুবান্ধবের মারা কিন্তু আমাদের মায়ের মতন ছিলেন। আমাদের বন্ধুবান্ধবের মা আমাদেরকে সন্তানের মতন দেখতেন, তা আমরা তাদের সম্পর্কে জানতাম। আমার মা বছরে 4টা ছবি দেখতেন। 4টা ছবি কীরকম? 3 মাসে একটা ছবি তাকে দেখতে দেওয়া হইতো। আমার বাপ তাকে হয়তো একটা ছবি দেখতে দিত। তো এই একটা ছবি উনি কিভাবে দেখতেন, তার সিলেকশনটা হতো কিভাবে, আমি এটা পর্যবেক্ষণ করেছি, আমি সেটা বলছি। তখন আজাদ পত্রিকা ছিল, হ্যাঁ, আজাদ পত্রিকাটা খুব পপুলার ছিল, আজাদ ইত্তেফাক, হ্যাঁ, মর্নিং নিউজ, এই দিয়ে হতো। আজাদ পত্রিকাতে চলচ্চিত্রের যে পৃষ্ঠাটা ছিল, যেহেতু পাকিস্তান, তো এই চলচ্চিত্রের পৃষ্ঠাটার নাম হলো ফিল্মিস্তান। মুকুলের মাহফিল আর ফিল্মিস্তান। ফিল্মিস্তানের মধ্যে চলচ্চিত্র বিষয়ক তথ্য থাকতো, হ্যাঁ, যে ভারতীয় ছবির মধ্যে এটা চলতেছে, ওইটা চলতেছে, ওইটা চলতেছে। তো মায়ের দায়িত্ব ছিল ওই ফিল্মিস্তানে পড়ে এবং বিজ্ঞাপনগুলো থেকে ওখান থেকে একটা সিলেকশন করতে হবে তাকে, একটা ছবি 3 মাসের মধ্যে তো একটা ছবি দেখতে পারবে। এই 3 মাসের মধ্যে ওই যে ছবিটাকে উনি সিলেকশন করবেন, সেইটা উনি তার স্বামীকে বলবেন, আমার আব্বাকে বলবেন যে এরকম ছবি দেখবো, এই ছবি দেখার জন্য আমার টিকিট কিনে দেবো। তা আব্বা এই টিকিটটা কিনে দিবে, এখন হল নির্বাচন করতে হবে। তো হলটা কোথায়? তখন তো এই বলাকা সিনেমা হল হয় নাই, অভিসার সিনেমা হল হয় নাই, হ্যাঁ, মধুমিতা সিনেমা হল হয় নাই। আপনি দেখেন এই 3টা সিনেমা হলের নাম কিন্তু বাংলা নাম। এটা কিন্তু একটা স্ট্র্যাটেজিক যুদ্ধ। বলাকা, মধুমিতা, অভিসার, আনন্দ, এইসব সিনেমা হলের নাম বাংলা নাম রাখলো। আমরা এখন যেখানে আমাদের একটা বহুতল বিল্ডিংয়ের নামগুলো পর্যন্ত আমরা ইংরেজি নামে অভ্যস্ত হচ্ছি, অথচ সেই 69 সনে, এই 65, 66, 67 সনে সিনেমা হলগুলোর নাম বাংলা হয়েছে। তার একটা স্ট্র্যাটেজিক একটা যুদ্ধের কারণে এটা হয়েছে, এটা একটা কারণ দেখেন। তো আম্মা এই ছবিতে একটা সিলেকশন করলেন যে এই ছবি দেখতে হবে তাকে, এবং তার ছবির, ঢাকায় তো হল নাই, হল ভালো হলো নারায়ণগঞ্জে। এখান থেকে ঢাকা থেকে নারায়ণগঞ্জে যাইতে হবে, নারায়ণগঞ্জে গিয়ে ওই ছবি দেখে আসতে হবে। নারায়ণগঞ্জে তো যেহেতু বর্ধিষ্ণু জায়গা, ওখানে তো ভালো সিনেমা হল আছে। নারায়ণগঞ্জ থেকে কলকাতায় যাইতে হয়, হ্যাঁ, তো ওখান থেকে লঞ্চ ছাড়ে, ওই লঞ্চে করে যাইতে হয়। তো এই জন্য পূর্ববঙ্গের সময় থেকেই নারায়ণগঞ্জের সিনেমা হলগুলো খুব উন্নত মানের ছিল। তো মাকে এখন সিনেমা হলে যাইতে হবে, নারায়ণগঞ্জের সিনেমা হল যাইতে হবে। কিসে যাবে? ওই ঘোড়ার গাড়িতে করে, ঘোড়ার গাড়ি নিয়ে যাবে তাকে গুলিস্তান,
গুলিস্তান থেকে বাসে করে যাইতে হবে নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জে গিয়ে ওখানে আবার ওই হল বুক করা আছে, হ্যাঁ, বক্স অফিস, ওই বক্স অফিসের মধ্যে গিয়ে তারা ওই ছবিটা দেখবে, মা যাবে। মা যে যাবে, মা যাইতে গেলে কিন্তু ঘর থেকে যে বেরোবে ওই ঘোড়া গাড়িতে কোনো যাবে, তখন কি হবে, দুই দিকে দুইটা শাড়ি ধরে রাখে, বাইরের লোক তো দেখতে পারবে না মাকে। ওই দুই শাড়ির মাঝখান দিয়ে মা হেঁটে হেঁটে যাবে, আমিও তার সঙ্গে সঙ্গে যাব, এবং যখন ওই ঘোড়ার গাড়িতে গিয়ে মা ঢুকে যাবে, আমি ডিক্লেয়ার করবো যে মা ঢুকে গেছে, এবার শাড়ি সরাই দেওয়া হবে, মা ঢুকে যাবে, কারণ বাইরের লোক তো দেখতে পারবেন না। হ্যাঁ, এই পর্দা মধ্যে দিয়ে মা ওটার ভিতরে যাবে। কিন্তু এই মা যখন আবার গুলিস্তানে নামতো, তখন তার শাড়ি টাড়ি লাগতো না, উনি তখন বাসে উঠতে ওইখানে যে ছবি টবি দেখছেন, ওই বক্স অফিসের যখন ছবি দেখাতো, আমরা তখন আবার খেলাধুলা করতাম। ছবি বোঝার মতন আমাদের ক্ষমতা ছিল না, আমরা বুঝতাম যে হ্যাঁ সাপ আসছে একটা বড়, হ্যাঁ, তারপরে বুঝতাম যে সুচিত্রা সেন একটা হাসি দিচ্ছে হা 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 করে। পরে এখন আমি বুঝছি যে এটা দ্বীপ জেলে যাইয়ে শেষের দৃশ্য, যে সুচিত্রা সেন পাগল হয়ে যে হাসি দিচ্ছে, ওইটা আমরা বুঝছি যে একটা হয়েছে। আর নাগিন ছবিতে যে ওই সাপ দৌড়াদৌড়ি করছে, ওইটা আবার আমরা দেখছি যে ওই সাপের। আমরা সারাক্ষণ তো ওই বক্স মানে কিন্তু আপনি জানেন যে একটা বক্সের মতো থাকে, তার ভিতরে ঘরের ভিতরে তার দেখতে দেওয়া হইতো, তা আমরা তখন খেলাধুলা করতাম। তো এই মা যখন আবার ব্যাক করতো, বাসায় যখন ফেরত আসতো, 3 মাস কিন্তু বলছি আমি, এই 3 মাসের মধ্যে ওই ছবি নিয়ে তার গবেষণা চলতো, ওই ছবিটাই তার বিনোদন। ওই ছবিটা নিয়ে উনি যে দেখে আসছেন, ওই ছবিটা উনি সিলেকশন করেছেন, ওই আরেকটা মিডিয়া তাকে কাজ করছে, হ্যাঁ, ওই পত্রিকার মিডিয়া তাকে সিলেকশন করতে দিয়েছে, সেখান থেকে উনি সিলেকশন করেছেন, তারপরে ছবি দেখেছেন, ছবি দেখে এসে ঘরের মধ্যে এসে ওই 3 মাস তাকে এটা নিয়ে আলোচনা চলছে, এবং সঙ্গে যারা ওই তার চুল শুকাইতে আসছে দুপুরবেলা, তাদের সঙ্গে ওইটা নিয়ে আলোচনা চলতেছে। আবার পরের 3 মাসের মধ্যে আবার একটা ছবি উনি নির্বাচন করবেন, তারপরে ছবি দেখবেন। এটা হলো আমার মায়ের ছবি দেখার কাহিনী। আমার আরেক মা, আমার এক বন্ধুর মা, এটা ভৈরব বাজারে, সেই বন্ধুর মা বাবা হচ্ছেন আবার একজন তবলিগি মানুষ, মানে উনি তো তার বউকে সিনেমা দেখতে দিবেন না, কিন্তু আমার সেই মা তো ছবি দেখবে। দেখেন এখানে একটা বিপ্লব, স্ট্র্যাটেজিক বিপ্লব কিন্তু এটা। সেই মা কি করতেছে, ওই মায়ের হাজবেন্ড বসে আছে ওই ইয়েতে, আপনার রেল স্টেশনের মাস্টার, আর একদিকে হলো সিনেমা হল, আরেকদিকে হলো তাদের থাকার জায়গা, ওই যে কর্মীদের, রেলওয়ে কর্মকর্তাদের থাকার জায়গা ছিল না। এখন এই মা আমার এই বন্ধুর হাত ধরে বোরখা পরে স্বামীর সামনে দিয়ে সিনেমা হলে ছবি দেখে আসছে, কিন্তু স্বামী বুঝতে পারে নাই যে তার বউ সিনেমা দেখতে যাচ্ছে। কিন্তু ওই বোরখা টোরখা পরে আমার বন্ধু ওই মাকে সাথে করে সঙ্গে নিয়ে আগে টিকিট কেটে আসছে, সামনে দিয়ে গেছে। এটা হলো আরেক মায়ের চলচ্চিত্র দর্শন। আরেক মা, উনি হচ্ছেন পাবনা, হ্যাঁ, আমার এক কবি বন্ধুর মা। এটাও সব সত্য কথা, কিন্তু এগুলো সত্য ঘটনা, এগুলো সংস্কৃতির একটা রূপান্তরের ঘটনা। হ্যাঁ, তো ওই মা চলচ্চিত্র দেখতে গেছে, দেখতে গিয়ে এখন তো ছবির মধ্যে বৃষ্টি নামছে, ছবির বৃষ্টিতে উনি এখন দেখছেন যে ছবিতে বৃষ্টি নেমে গেছে, ওনার খুব ভয় লেগে গেছে, জানি এখন তো বৃষ্টি নেমে গেল, আমি তো ছাদের উপরে ওই মরিচ শুকাতে দিয়ে আসছি, এটা তো ভিজে যাবে। তার ধারণা হয়েছে যে এখন বৃষ্টি পড়তেছে, এই বৃষ্টিটা তো এখন আমার উপর ছাদের উপরে যে মরিচ দিয়ে রাখছি, এই মরিচটা এখন ভিজে যাবে, এটার জন্য উনি চিন্তা করতে। তার মানে আমরা যে সংস্কৃতি থেকে রূপান্তরিত হয়েছি, এই রূপান্তরিত সংস্কৃতির মধ্যে এই চলচ্চিত্র কত বড় ভূমিকা রেখেছে আপনি এখন চিন্তা করেন। তা আমাদের মুক্তিযুদ্ধটাতে এই যে স্ট্র্যাটেজিক যুদ্ধ হয়েছে, সেই যুদ্ধে আমাদের এই চলচ্চিত্র বিশাল ভূমিকা রেখেছে। সেই ভূমিকা রাখা চলচ্চিত্র আজকে এক্সপোর্ট প্রসেসিং জোনে চলে গেছে, ইপিজেড। কেন বললাম এক্সপোর্ট প্রসেসিং জোনে? কি হয়, ভালো কাপড় চোপড় তৈরি হয়, হ্যাঁ, তারপরে সেটা এক্সপোর্ট প্রসেসিং জোন থেকে বিদেশে চলে যায়, হ্যাঁ, রপ্তানি হয়ে যায় না ইপিজেডে? একটা এক্সপোর্ট প্রসেসিং জোনে কিন্তু এইখানে যা উৎপাদন হয় সেটা বাংলাদেশের কনজিউম করার জন্য তৈরি হয় না।
তা আমাদের আজকের ভালো চলচ্চিত্রগুলা ইপিজেড এর মাধ্যমে চলে গেছে, আমাদের অনেক ভালো ছবি তৈরি হচ্ছে। আমি মুভিতে দেখলাম, মুভি একটা প্ল্যাটফর্ম আছে না, MUBI, এই মুভি প্ল্যাটফর্মে গিয়ে দেখলাম যে বাংলাদেশের ওখানে 26টা চলচ্চিত্র আছে। এই 26টা চলচ্চিত্র ওখানে আছে, কিন্তু আমরা বাংলাদেশের লোকরা ওই ছবিগুলো আমরা দেখতে পারিনি। মাটির ময়না ওটার মধ্যে আছে, ওরাও সবগুলো ওখানে দেখায় না। তার মানে আমাদের ভালো ছবি আমরা তৈরি করছি, এই ভালো ছবিগুলো আমরা বিদেশের জন্য তৈরি করছি, জাতির জন্য তৈরি করছি না। তো ছবি জাতির জন্য তৈরি করছি না, জাতি ছবির সাথে সংশ্লিষ্ট হচ্ছে না। যে জাতির যে সংস্কৃতিতে চলচ্চিত্র ভূমিকা রেখে আজকে আমরা স্বাধীনতার যুদ্ধে অংশগ্রহণ করতে পেরেছিলাম, সেই জাতি সেই সংস্কৃতি আজকে এই অবস্থায় পড়ে আছে, এর চেয়ে দুঃখজনক আর কিছু নাই। তো আমি এই বক্তব্যগুলো আমার এই বইতে মানার চেষ্টা করেছিলাম। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আমাদের এই রূপান্তরশীল সমাজের এই পরিস্থিতিতে আমার লেখা বইটি পড়েছেন, তার সম্পর্কে আপনারা আলোচনা করেছেন, আপনারা জেনেছেন। আপনাদের সবাইকে আমার ধন্যবাদ, আন্তরিকভাবে আমি শুভেচ্ছা জানাচ্ছি।